তো আজ আমরা পড়ব সেকেন্ড লেকচার ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ অফ গ্যাস চ্যাপ্টারের সেকেন্ড লেকচার। এখানে আছে রেসপিরেটরি ভলিউমস অ্যান্ড ক্যাপাসিটিস, তারপর আছে এক্সচেঞ্জ অফ গ্যাসেস। আমরা ছোট ছোট লেকচার করব, দুটো তিনটে করে পয়েন্ট পড়ব, কারণ আমাদের লক্ষ্য হলো একটা পয়েন্ট পড়ব, ওখান থেকে এনসিইআরটি লাইনগুলো দেখব, তারপরে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিছু দেখব, কিছু পিআইকিউ দেখব, কোনটা লাইন কীভাবে মনে রাখতে হবে, কোনটা লাইন ইম্পর্টেন্ট বেশি, এইভাবে দেবো আমরা। তো প্রথমে আছে রেসপিরেটরি ভলিউমসের টাইডাল ভলিউম। টাইডাল ভলিউম মানে একজন ব্যক্তি যে ইন্সপায়ার এক্সপায়ার করছে নর্মালি, কোনো ফোর্স প্রয়োগ করে না, তাহলে যতটা অ্যামাউন্ট সে ইন্সপায়ার এক্সপায়ার করছে নর্মালি, সেটাই হলো টাইডাল ভলিউম। এটার অ্যামাউন্ট হলো 500 ml। তাহলে মিনিটে যদি একজন ব্যক্তি 12 করে ইন্সপায়ার বা এক্সপায়ার করে, তাহলে 12 × 5, তাহলে 6000 ml। 6000 ml বা 6 লিটার সে ইন্সপায়ার করছে বা এক্সপায়ার করছে। তারপরে আছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম মানে একজন ব্যক্তি কতটা ইন্সপায়ার করছে ফোর্সফুলি আফটার ফোর্স ইন্সপিরেশন, মানে ফোর্স প্রয়োগ করে, বল প্রয়োগ করে কতটা ইন্সপায়ার করতে পারছে, এটা বলছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এটা হলো 2500 থেকে 3000 ml। তারপরে আছে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম, সেম কতটা এক্সপায়ার করতে হচ্ছে আফটার ফোর্সিবল এক্সপিরেশনের, এটার অ্যামাউন্ট হলো 1000 ml, 1000 থেকে 1100। তারপরে আছে রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউম মানে ফোর্সিবল এক্সপিরেশন করার পরেও লাংসে কতটা এয়ার থেকে যাচ্ছে, এটাই হলো রিজার্ভ ভলিউম বা রেসিডুয়াল ভলিউম। এটার অ্যামাউন্ট হলো 1100 থেকে 1200 ml। তারপরে আছে ইন্সপিরেটরি ক্যাপাসিটি। যখন ক্যাপাসিটি আসবে তখন টোটাল কথাটা অ্যাড হবে, তার মানে টোটাল কতটা অ্যামাউন্ট সে ইন্সপায়ার করতে পারছে আফটার নর্মাল এক্সপিরেশন করার পরে। তাহলে টোটাল যেহেতু আসছে, তার মানে আমরা যখন নর্মাল ব্রিদিং করছিলাম তখন তো একটা টাইডাল ভলিউম ছিলই, তার সাথে যখন যে এক্সট্রা আফটার নর্মাল এক্সপিরেশন করার পরে, তার মানে তার সাথে টাইডাল ভলিউমটা হবে প্লাস অ্যাডিশনাল যেটা অ্যাড হচ্ছে সেটাও, এটাই হলো ক্যাপাসিটি, তার মানে ইন্সপিরেটরি ক্যাপাসিটি। তার মানে টাইডাল ভলিউমটা হবে প্লাস ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউমটা হবে। তারপরে আছে এক্সপিরেটরি ক্যাপাসিটি, সেম টোটাল ভলিউম অফ এয়ার এ পারসন ক্যান এক্সপায়ার আফটার নর্মাল ইন্সপিরেশন, তার মানে টিবি হবে টাইডাল ভলিউম প্লাস এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম হবে। তারপরে আছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। এর আগে আমরা পড়লাম রেসিডুয়াল ভলিউম মানে ফোর্সিবল এক্সপিরেশন করার পরেও লাংসে কতটা এর থেকে যাচ্ছে, সেটা হলো রেসিডুয়াল ভলিউম। আর ফোর্সিবল আর নর্মাল এক্সপিরেশন করার পরেও যতটা এয়ার থেকে যাচ্ছে লাংসে, এটা হলো ফাংশনাল রেসিডুয়াল ভলিউম। তো ফাংশনাল রেসিডুয়াল ভলিউম তার মানে রেসিডুয়াল ভলিউমটা হবে প্লাস টাইডাল ভলিউমটা হবে। তারপরে আছে ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটি মানে ম্যাক্সিমাম কতটা অ্যামাউন্ট সে ইন্সপায়ার করতে পারছে আফটার ফোর্সিবল এক্সপিরেশন করার পরে। তাহলে ভাইটাল ক্যাপাসিটি মানে প্রথম তিনটে হবে টিবি, আইআরবি, ইআরবি, এই তিনটে। তাহলে ভিসি সমান টিবি, আইআরবি, ইআরবি। তারপরে আছে টোটাল লাং ক্যাপাসিটি। টোটাল লাং ক্যাপাসিটি মানে আমরা ফোর্সিবল ইন্সপিরেশন করব, মানে একদম সব এনার্জি দিয়ে ইন্সপিরেশন করব। ওই ইন্সপিরেশনের পরে টোটাল যতটা অ্যামাউন্ট অফ এয়ার অ্যাকোমোডেট হবে লাংসে, সেটা হলো টোটাল লাং ক্যাপাসিটি। টোটাল লাং ক্যাপাসিটি মানে প্রথম চারটে, তার মানে এর আগে আমরা বললাম ভাইটাল ক্যাপাসিটি মানে প্রথম তিনটে টিবি, আইআরবি, ইআরবি। সেম টোটাল লাং ক্যাপাসিটি মানে টিবি, আইআরবি, ইআরবি প্লাস আরবি। তাহলে এবার আমরা একটু এনসিইআরটির লাইনগুলো দেখব। তো প্রথমে আছে টাইডাল ভলিউম।
টাইডাল ভলিউম মানে ভলিউম অফ এয়ার ইন্সপায়ার অর এক্সপায়ার during normal respiration. It is approximately 500 ml. A healthy human can inspire or expire approximately 6,000 to 8,000 ml of air per minute. তারপরে বলছে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম মানে বললাম যে একটা ব্যক্তি ইন্সপায়ার করতে পারছে আফটার ফোর্সিবল ইন্সপিরেশন বা বাই ফোর্সিবল ইন্সপিরেশন। এই যে এ পারসন ক্যান ইন্সপায়ার বাই ফোর্সিবল ইন্সপিরেশন মানে ফোর্স লাগিয়ে টোটাল কতটা ইন্সপায়ার করতে পারছে। দিস অ্যাভারেজ 2500 থেকে 3000 ml। তারপরে আমরা পড়ব এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম আছে এ পারসন ক্যান এক্সপায়ার বাই ফোর্সিবল এক্সপিরেশন। দিস অ্যাভারেজ 1000 থেকে 1100 ml। নেক্সট রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউম মানে একজন ব্যক্তি ফোর্সিবল এক্সপিরেশন করার পরেও লাংসে কতটা এয়ার থেকে যাচ্ছে, এটাই হলো রেসিডুয়াল ভলিউম, অবশিষ্ট। এই যে ভলিউম অফ এয়ার রিমেইনিং ইন লাংস ইভেন আফটার ফোর্সিবল এক্সপিরেশন, দিস অ্যাভারেজ 1100 থেকে 1200 ml। তারপরে আছে ক্যাপাসিটিস। প্রথমে আছে ইন্সপিরেটরি ক্যাপাসিটিস। ইন্সপিরেটরি ক্যাপাসিটিস মানে একজন ব্যক্তি কতটা ইন্সপায়ার করতে পারছে আফটার নর্মাল এক্সপিরেশন করার পরে। এই যে টোটাল ভলিউম অফ এয়ার এ পারসন ক্যান ইন্সপায়ার আফটার নর্মাল এক্সপিরেশন। দিস ইনক্লুডস টিবি টাইডাল ভলিউম অ্যান্ড inspiratory reserve volume. Expiratory reserve volume কি total volume of air a person can expire after normal inspiration. This includes tidal volume plus expiratory reserve volume. ভালো কথা। তারপরে আছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। এর আগে পড়লাম রেসিডুয়াল ভলিউম। রেসিডুয়াল ভলিউমে পেলাম ফোর্সিবল এক্সপিরেশন করার পরেও লাংসে কতটা এয়ার থেকে যাচ্ছে, সেটা হলো রেসিডুয়াল ভলিউম। আর এখানে পার্থক্যটা কি, নর্মাল এক্সপিরেশন করার পরে, নর্মাল এক্সপিরেশন করার পরেও লাংসে কতটা এয়ার থেকে যাচ্ছে, এটা হলো ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। এই যে দেখো, ভলিউম অফ এয়ার দ্যাট উইল রিমেইন ইন লাংস আফটার নর্মাল এক্সপিরেশন, দিস ইনক্লুডস ইআরবি আরবি। ভাইটাল ক্যাপাসিটি মানে এটাই বললাম যে ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার এ পারসন ক্যান ব্রিথ ইন আফটার ফোর্স এক্সপিরেশন। তো ভাইটাল ক্যাপাসিটি মানে কি, প্রথম তিনটে টিবি, আইআরবি, ইআরবি। এটা আমরা এভাবে একটা মনে রাখবো যে ভাইটাল ক্যাপাসিটি মানে প্রথম তিনটে টিবি, আইআরবি, ইআরবি। এই যে দিস ইনক্লুডস টিবি, আইআরবি, ইআরবি। তাহলে এটার ডেফিনেশন কিন্তু দুই রকম হবে। এই যে or the maximum volume of air a person can breathe out after forcible inspiration, breathe in after forcible expiration, breathe out after forcible inspiration। তারপরে আমরা পড়ব টোটাল লাং ক্যাপাসিটি। টোটাল লাং ক্যাপাসিটিতে কি আছে, যে টোটাল ভলিউম অফ এয়ার অ্যাকোমোডেট ইন দ্য লাংস অ্যাট দ্য এন্ড অফ ফোর্স ইন্সপিরেশন। পুরো আমরা এনার্জি দিয়ে একদম লাগলাম টানতে, টোটাল এই ইন্সপিরেশনটার শেষে লাংসে যতটা এয়ার অ্যাকোমোডেট হবে সেটা হলো টোটাল লাং ক্যাপাসিটি। এটা হলো প্রথম চারটে, তার মানে টিবি, আইআরবি, ইআরবি, তার সাথে অ্যাড হবে রেসিডুয়াল ভলিউম। তার মানে একটু আগে আমরা পড়লাম যে ভাইটাল ক্যাপাসিটি মানে টিবি প্লাস আইআরবি প্লাস ইআরবি। তাহলে এবার আমরা পড়ছি টোটাল লাং ক্যাপাসিটি, তার সাথে কি হচ্ছে, অ্যাড হচ্ছে একটা রেসিডুয়াল ভলিউম। তার মানে টিবি প্লাস আইআরবি প্লাস ইআরবি প্লাস আরবি। এবার আমরা এইটিকে তো ভাইটাল ক্যাপাসিটি লিখতে পারি, তার মানে টোটাল লাং ক্যাপাসিটি সমান ভাইটাল ক্যাপাসিটি প্লাস রেসিডুয়াল ভলিউম।
এই যে এখানে একটা ছক আছে, এটা মনে রাখার একটা মনে রাখতে সুবিধা হবে। এই যে ছকটা দেখে, এটা হলো স্পাইরোগ্রাম বলা হয় এটাকে। ফার্স্ট ইয়ার এমবিবিএসে পড়বে তোমরা ফিজিওলজিতে। এই যে আমরা এইটুকুটা দেখতে পাচ্ছি, এই ছকটার এইটুকুটা, এটা হলো নর্মাল ব্রিদিং, কতটা ইন্সপায়ার বা এক্সপায়ার করছি। এটাকে বলছে টাইডাল ভলিউম। কত? 500 ml। এই যে এইটুকুটা আমরা দেখতে পাচ্ছি, এটা হলো ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম। আমরা যে এইটুকু দেখতে পাচ্ছি, এই যে এইটুকু হলো এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। এখানে কত? এটা 2500 থেকে 3000 ml। এটা কত? এটা হলো 1000 থেকে 1100 ml। তারপরে রিজার্ভ ভলিউম, এই যে এইটুকুটা টোটাল লাংসে থেকেই যায়, বার হয় না কখনো, এটা হলো রিজার্ভ ভলিউম। টোটাল কত? 1100 থেকে 1200 ml। 1200 ml। তারপরে আমরা দেখব তাহলে কি কি পেলাম। টিবি পেলাম, আইআরবি পেলাম, ইআরবি পেলাম, রেসিডুয়াল ভলিউম পেলাম। আমাদের বাকি আছে এবার ক্যাপাসিটিসগুলো। ইন্সপিরেটরি ক্যাপাসিটি, তার মানে ইন্সপিরেটরি ক্যাপাসিটি মানে একটা মানুষ কতটা ইন্সপায়ার করতে পারছে আফটার নর্মাল এক্সপিরেশন। ইন্সপিরেটরি ক্যাপাসিটি মানে ইন্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস তার সাথে টাইডাল ভলিউমটা অ্যাড হবে। তার মানে কোনটা হবে দেখো তো, এই যে এটা এখান থেকে এই যে এইটুকুটা টাইডাল ভলিউম প্লাস এইটুকুটা, তার মানে টোটাল এইটুকুটা হলো ইন্সপিরেটরি ক্যাপাসিটি। সেম এক্সপিরেটরি ক্যাপাসিটি, এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম প্লাস টাইডাল ভলিউম। এই যে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম এটুকু প্লাস টাইডাল ভলিউম এটুকু, তার মানে টোটাল এইটুকু ভলিউম হবে এক্সপিরেটরি রিজার্ভ ভলিউম। আরেকটা বাকি আছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি মানে নর্মাল এক্সপিরেশন করার পরে টোটাল কতটা লাংসে থেকে যায়, এটা হলো ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। তার মানে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি সমান এই যে রেসিডুয়াল ভলিউম প্লাস রেসিডুয়াল ভলিউম সমান এই যে এটা হলো আরবি আর এটা হলো ইআরবি, মানে এই যে এইটুকুটা টোটাল, এইটুকুটা হলো ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি, ইআরবি প্লাস আরবি। তারপরে আছে ভাইটাল ক্যাপাসিটি, ম্যাক্সিমাম কতটা অ্যামাউন্ট আমরা নিতে পারছি আফটার ফোর্সিবল এক্সপিরেশন করার পরে, তার মানে এইটুকুটা হলো ভাইটাল ক্যাপাসিটি। তারপরে আছে টোটাল লাং ক্যাপাসিটি। টোটাল লাং ক্যাপাসিটি মানে একেবারে এখান থেকে শুরু করে এইটুকু পর্যন্ত টোটাল লাং ক্যাপাসিটি। যে রেসিডুয়াল ভলিউম অ্যান্ড ক্যাপাসিটিস পড়লাম, এখান থেকে কয়েকটা পিআইকিউ দেখব বা কোয়েশ্চেন দেখব। যেমন এই যে 1 নম্বর কোয়েশ্চেন, 1 নম্বর কোয়েশ্চেন যে ম্যাচ দ্য লিস্ট 1 and 2। এখানে এ নম্বর বলছে রেসিডুয়াল ভলিউম, বি নম্বর ভাইটাল ক্যাপাসিটি, সি নম্বর টাইডাল ভলিউম, তারপরে আছে ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। তো রেসিডুয়াল ভলিউম মানে আমরা কি বললাম যে আফটার ফোর্সিবল এক্সপিরেশন করার পরেও টোটাল কতটা এয়ার থেকে যায়। তাহলে ডেফিনেশনটা কি, দ্য ভলিউম অফ এয়ার
রিমেইনিং ইন দ্য লাং আফটার ফোর্সিবল এক্সপিরেশন। কোথায় আছে দেখো, এই যে রিমেইনস ইন দ্য লাংস আফটার ফোর্সিবল এক্সপিরেশন, এটা তার মানে এর 3, এর 3 একটাতে আছে, এটাতে এর 3 আছে। তার মানে এবার দেখবো আমরা টাইডাল ভলিউম দেখি, সহজ জিনিস। টাইডাল ভলিউম, এয়ার ভলিউম ইন্সপায়ার ডিউরিং এ নর্মাল রেসপিরেশন। তার মানে দেখতে পাচ্ছি যে সি এর 4 হচ্ছে, সি এর 4 এখানেও, সি এর 4 এখানেও, তো বিশাল ভেজাল। বি নম্বরটা দেখি ভাইটাল ক্যাপাসিটি, ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার এ পারসন ক্যান ব্রিথ ইন আফটার ফোর্স এক্সপিরেশন, এটা হলো ভাইটাল ক্যাপাসিটি। তার মানে বি এর 2, বি এর 2 কোথায়, এখানে। তার মানে এই 1 নম্বর অপশানটা অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, এগেইন ম্যাচিং। এক্সপিরেটরি ক্যাপাসিটি, এক্সপিরেটরি ক্যাপাসিটি মানে কি, ইআরবি প্লাস টিবি খোঁজো। এই যে ইআরবি টিবি পেয়ে গেলাম, তার মানে এর 3, এর 3 কোথায়, এক জায়গাতেই আছে। তার মানে আর কিছু দেখব কি না, 3 নম্বর অ্যান্সার। তারপরের কোয়েশ্চেনটা দেখো যে অল অফ দ্য ফলোয়িং ক্যান বি মেজার্ড উইথ দ্য হেল্প অফ স্পাইরোমিটার এক্সেপ্ট। এখানে একটা কনসেপ্ট আছে যে রেসিডুয়াল ভলিউমটাকে কিন্তু স্পাইরোমিটারে মেজার করা যায় না। রেসিডুয়াল ভলিউম প্লাস যে ক্যাপাসিটিসগুলোর মধ্যে রেসিডুয়াল ভলিউম থাকবে সেগুলোকে মেজার করা যায় না। তার মানে কি কি হতে পারে, একটা রেসিডুয়াল ভলিউম হবে, এবার আর রেসিডুয়াল ভলিউম কোথায় থাকবে, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটিতে থাকবে, তার মানে সেটাও যাবে না, এরকম একটা কনসেপ্ট আছে। তার মানে দেখো এই যে কোনটার মেজার করা যায় না, ইন্সপিরেটরি ক্যাপাসিটি প্লাস ইআরবি, এটা তো যাবে। ইন্সপিরেটরি ক্যাপাসিটি প্লাস এফআরসি, মানে এটা যাবে না, এই যে এফআরসিতে আরবি আছে, এফআরসি মানে কি ইআরবি প্লাস আরবি, তার মানে এটা যাবে না। ইআরবি প্লাস আরবি, তার মানে এটা নিজেই একটা এফআরসি, ফাংশনাল রেসিডুয়াল ক্যাপাসিটি। তার মানে এ দুটো হলো, টিবি তো যাবে, আইআরবি তো যাবে, ইআরবি তো যাবে, তার মানে কোথায় হলো, বি অ্যান্ড সি যাবে না, বি অ্যান্ড সি কোথায়, এখানে অ্যান্সার। তার মানে এটা অ্যান্সার, এই যে 2 নম্বরটা অ্যান্সার। তারপরের কোয়েশ্চেনটা দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর কারেক্ট উইথ রেসপেক্ট টু ভাইটাল ক্যাপাসিটি। ভাইটাল ক্যাপাসিটির রেসপেক্টে কোনটা স্টেটমেন্ট ঠিক, বা কোনগুলো স্টেটমেন্ট ঠিক। নিট 2022 এই কোয়েশ্চেন এসেছিল। ভাইটাল ক্যাপাসিটি মানে কি, ইট ইনক্লুডস, আমি ডেফিনেশনগুলো বলার সময় বলেছি, ভাইটাল ক্যাপাসিটি মানে প্রথম 3টে, টিবি, আইআরবি, ইআরবি। তাহলে এই যে টিবি আছে, আইআরবি আছে, ইআরবি, তার মানে এটা ঠিক, তার মানে প্রথমেই এ ঠিক। তার মানে এ যেখানে নেই সেই স্টেটমেন্ট, সেই অ্যান্সারটা জীবনেই হবে না, তার মানে এ বাদ চলে গেল। তারপরে দেখব টাইডাল ভলিউম অফ এয়ার, না টোটাল, ভাইটাল ক্যাপাসিটি মানে কি, টোটাল ভলিউম অফ এয়ার এ পারসন ক্যান ইন্সপায়ার আফটার নর্মাল এক্সপ্রেশন, না এটা তো হবে না, এটা হলো ইন্সপিরেটরি ক্যাপাসিটি ডেফিনেশন। এটা ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার এ পারসন ক্যান ব্রিথ ইন আফটার ফোর্সড এক্সপিরেশন, ইয়েস এটা হবে, তার মানে সি নম্বরটা হবে। ইট ইনক্লুডস ইআরবি, আরবি, আইআরবি, না এটা হবে না, বাদ এটা। ম্যাক্সিমাম ভলিউম অফ এয়ার এ পারসন ক্যান ব্রিথ আউট আফটার এ ফোর্সিবল ইন্সপিরেশন, এটাও হবে। তার মানে কি কি হলো, 1 নম্বর এ নম্বর হলো, 2 সি নম্বরটা হচ্ছে ম্যাক্সিমাম ইন্সপায়ার আফটার ফোর্স এক্সপিরেশন, ম্যাক্সিমাম এক্সপায়ার আফটার ফোর্স ইন্সপিরেশন, তার মানে ই নম্বরটা হচ্ছে, তার মানে এ সিই যেটাতে আছে সেটা অ্যান্সার, এই যে এ সিই। এর পরের
এর পরের পয়েন্ট হলো এক্সচেঞ্জ অফ গ্যাসেস। এক্সচেঞ্জ অফ গ্যাসেস আমরা প্রথমেই যখন ব্রিদিংয়ের একটা কনসেপ্ট নিচ্ছিলাম যে কোথায় এই এয়ারটা যাচ্ছে, কীভাবে এক্সচেঞ্জ হচ্ছে, সেটাই আমরা একটা এখন পড়ব। এক্সচেঞ্জ মানে প্রথমেই দেখেছিলাম যে এয়ারটা ইন্সপায়ার যখন করছি লাংসে যাচ্ছে, এবার লাংসের যে অ্যালভেলার মেমব্রেন আছে ওই মেমব্রেনের ডিফিউশন হচ্ছে, তার মানে সেখানে একটা এক্সচেঞ্জ হচ্ছে। আবার এক্সচেঞ্জ ওখানে হয়ে অক্সিজেনেটেড ব্লাড হয়ে চলে যাচ্ছে কোথায়, টিস্যুতে, তার মানে আবার টিস্যুতে যাওয়ার আগে এক্সচেঞ্জ হয়ে তখন ব্লাড ভেসেল থেকে সেখানে এক্সচেঞ্জ হচ্ছে টিস্যুতে, তার মানে দুইবার এক্সচেঞ্জ হচ্ছে, ডিফিউশন হচ্ছে দুইবার। তাহলে প্রথম এক্সচেঞ্জ কোথায় হলো, অ্যালভেলাতে, ওই জন্য অ্যালভেলাই হলো দ্য প্রাইমারি সাইট ফর এক্সচেঞ্জ অফ গ্যাসেস। আর কোথায় হচ্ছে, CO2 অ্যান্ড O2 যে এক্সচেঞ্জ হচ্ছে টিস্যু লেভেলে, ব্লাড ভেসেল অ্যান্ড টিস্যুতে, সেইখানে। আর এই যে এক্সচেঞ্জটা হচ্ছে বা ডিফিউশনটা যে হচ্ছে, এটা কার উপর বেস্ট করে হচ্ছে, এটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বা একটা প্রেসার গ্রেডিয়েন্টের উপর বেস্ট করে এই ডিফিউশনটা হচ্ছে। তাহলে এবার আমরা দেখি যে এক্সচেঞ্জ অফ গ্যাসেসের কী আছে। যেহেতু আমাদের প্রাইমারি সাইটস অফ এক্সচেঞ্জ অফ গ্যাসেস অ্যালভেলাই, তো আমরা প্রথমে অ্যালভেলার স্ট্রাকচারটা দেখব। স্ট্রাকচার অফ অ্যালভেলা, এই যে এখানে এই ছবিটা দেখো, ছবি এঁকে আমরা টাইম নষ্ট করবো না, ওই জন্য আমি আগে থেকে কেটে রেখেছি। এই যে এটা হলো অ্যালভেলাই, এই এটা অ্যালভেলার ক্যাভিটি। এখানে যেটা এটা হলো ফার্স্ট অ্যালভেলার মেমব্রেন, স্কোয়ামাস এপিথেলিয়াম দ্বারা তৈরি। এই যে 1 cell thick, এটা হলো অ্যালভেলার মেমব্রেন, স্কোয়ামাস এপিথেলিয়াম, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। তারপরে এই যেটা একটা ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেলের যে এখানে যে ব্লাড ভেসেলের মেমব্রেনটাকে কী বলছে, এন্ডোথেলিয়াম অফ ব্লাড ভেসেল। আর এই দুটো লেয়ারের মাঝখানে আছে আবার বেসমেন্ট মেমব্রেন, এই যে বেসমেন্ট মেমব্রেন। তাহলে অ্যালভেলার এখানে যে স্ট্রাকচারটা আমরা তিনটে লেয়ার দেখতে পেলাম। প্রথমেই কি অ্যালভেলার মেমব্রেন, স্কোয়ামাস এপিথেলিয়াম, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। তারপরে ব্লাড ভেসেলের দিকে কি এন্ডোথেলিয়াম অফ ব্লাড ভেসেল, আর মিডিলে বেসমেন্ট মেমব্রেন ইন বিটুইন দেম। তারপরে এই যে এক্সচেঞ্জটা কিভাবে হচ্ছে, এই লাইনগুলো আমরা আমাদের দেখব, ইম্পর্টেন্ট কিছু লাইন। এই যেটা বললাম যে alveoli are the primary sites of exchange of gases. Exchange also takes place between blood and tissue. O2 CO2 exchange in the simple diffusion by simple diffusion mainly based on pressure and concentration gradient. এই যে এই লাইনটা একটা ইম্পর্টেন্ট লাইন, যে এক্সচেঞ্জটা হচ্ছে বা সলিউবিলিটি যে হচ্ছে, এটা মানে এই যে ডিফিউশনটা হচ্ছে, এই ডিফিউশন বা এক্সচেঞ্জটা যে হচ্ছে, এটা কার উপর ডিপেন্ড করছে, যে সলিউবিলিটি অফ গ্যাসেস অ্যাজ ওয়েল অ্যাজ থিকনেস অফ দ্য মেমব্রেন, ইম্পর্টেন্ট নয়। তারপরে এখানে একটা কনসেপ্ট আছে, এই যে এই ছকটা খুব ইম্পর্টেন্ট, এটা পার্সিয়াল প্রেসারের কনসেপ্ট। অ্যাকচুয়ালি পার্সিয়াল প্রেসারে আমাদের এখানে ডেফিনেশন জানার দরকার নেই, এটা তো কেমিস্ট্রিতে তোমরা পিএইচডি করবে। এখানে পার্সিয়াল প্রেসার জাস্ট সিম্পল, যে একটা পার্সিয়াল প্রেসার মানে একটা নির্দিষ্ট গ্যাসের প্রেসার টোটাল প্রেসারের মধ্যে, এই যে একটা ইন্ডিভিজুয়াল গ্যাস কতটা প্রেসার ক্রিয়েট করছে গ্যাস মিক্সচারে, কল্ড পার্সিয়াল প্রেসার। এই যে PO2 ফর অক্সিজেন, PCO2 ফর কার্বন ডাইঅক্সাইড। এই যে এই ছকটা কিন্তু ইম্পর্টেন্ট, এই ছক থেকে একটা কোয়েশ্চেন খুব জটিল করে সিলেক্ট করে। এই ছকটাকে কীভাবে মনে রাখবো, প্রথমে 5টা জায়গা আছে, এই যে
একটা অ্যাটমসফেরিক এয়ার, একটা অ্যালভিওলাই, একটা ডিঅক্সিজেনেটেড ব্লাড, একটা অক্সিজেনেটেড ব্লাড, একটা টিস্যু। এগুলোতে আমরা পার্সিয়াল প্রেশারটা দেখব O2 CO2। তাহলে O2 প্রথমে অ্যাটমসফেরিক এয়ারে কত 159, অ্যালভিওলাই কত 104। যেহেতু আমরা এখন ডিঅক্সিজেনেটেড ব্লাডে দেখছি, তার মানে নিশ্চয়ই ওই অ্যামাউন্টটা অক্সিজেনের অ্যামাউন্টটা কম থাকবে, তার মানে 40। অক্সিজেনেটেড যে ব্লাডে যখন দেখবো তার মানে নিশ্চয়ই O2 বেশি থাকবে, পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেন বেশি হবে, তার মানে 95। টিস্যুতে সবসময় কী বেশি হয়, CO2 বেশি থাকবে। তার মানে এই যে টিস্যু মানে আমরা যখন টিস্যু ব্যাপারটা বলবে তখন আমরা দুটো ওয়ার্ড মনে রাখবো, একটা 40 একটা 45। তাহলে যখন O2 টিস্যুতে খুঁজবো তখন 40, CO2 যখন খুঁজবো টিস্যুতে তখন 45। এবার CO2 অ্যাটমসফেরিক এয়ারে কত, খুবই কম 0.3%, কিন্তু এখন বাড়তে লেগেছে, মানুষ যে হারে গাছ কাটতে শুরু করেছে। তারপরে এই যে অ্যালভেলাইতে 40, কারণ অ্যালভেলাইতে O2 বেশি থাকে। ডিঅক্সিজেনেটেড ব্লাডে তখন টিস্যু কিন্তু বেশি থাকবে, কত 45। অক্সিজেনেটেড ব্লাডে কত, CO2 কম থাকবে, কত 40। এইটা আমরা মনে রাখবো, এখান থেকে একটা কোয়েশ্চেন সিলেক্ট হয় কিন্তু। তারপরে এই যে এক্সচেঞ্জ বা ট্রান্সপোর্টটা কীভাবে হচ্ছে সেটা একটু দেখে নিই। এই যে এটা হলো অ্যালভিওলাই, এখানে পার্সিয়াল প্রেসার অফ অক্সিজেন তো বেশি থাকে 104, দেখলাম CO2 কম থাকে। এই যে ফার্স্ট O2 ডিফিউজড হলো, এই যে O2 CO2-র একটা ডিফিউশন হচ্ছে, তাহলে এটা হলো অক্সিজেনেটেড। এই যে অক্সিজেন গেল ব্লাডে, অক্সিজেনেটেড ব্লাডটা কোথায় গেল, এই যে ফার্স্ট অক্সিজেনেটেড ব্লাড পালমোনারি ভেন হয়ে কোটায় হার্টে চলে গেল, হার্টের অ্যাট্রিয়ামে গেল, অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকেল, লেফট ভেন্ট্রিকেল দ্বারা পাম্প হয়ে আবার চলে যাচ্ছে সিস্টেমেটিক আর্টারি হয়ে টিস্যুতে এগেইন একটা ডিফিউশন হচ্ছে, দিয়ে O2টা টিস্যুতে পৌঁছে গেল। আবার ভ্যারিয়াস অ্যাক্টিভিটিস করে CO2 প্রডিউস হচ্ছে, CO2 তখন আবার ব্লাড ভেসেল মানে ভেনে ডিফিউজড হচ্ছে, ভেন থেকে তখন চলে যাচ্ছে সিস্টেমেটিক ভেন থেকে চলে যাচ্ছে এই যে রাইট অ্যাট্রিয়াম হয়ে রাইট ভেন্ট্রিকেল হয়ে সেটা আবার পাম্প করে চলে যাচ্ছে অ্যালভিওলাতে। এটা হলো একটা সার্কুলেশন। তাহলে এখানে যে এই ছকটা মনে রাখতে হবে। এই যে এখানে একটা লাইন আছে ইম্পর্টেন্ট, দ্য সলিবিলিটি অফ CO2 ইজ 20 to 25 টাইমস হায়ার দ্যান O2। তার মানে CO2-র ডিফিউশন রেটটা বেশি O2-র সাপেক্ষে 20 থেকে 25 গুণ। কারণ কি, কারণ ওদের যে সলিবিলিটি কোএফিসিয়েন্টই বেশি থাকে। তার মানে কি, অ্যামাউন্ট অফ CO2 ইজ দ্যাট ক্যান ডিফিউজ থ্রু দ্য ডিফিউশন মেমব্রেন পার ইউনিট ডিফারেন্স পার্সিয়াল প্রেসার ইজ মাচ হায়ার কম্পেয়ার টু দ্যাট অফ O2। এই তো আমরা বললাম যে ডিফিউশন মেমব্রেন ইজ মেড আপ অফ 3 মেজর লেয়ার, মানে অ্যালভেলার যে ওখানে কটা লেয়ার আছে, এই যে এটা হলো সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, এটা হলো এন্ডোথেলিয়াম অফ ব্লাড ভেসেল, এটা হলো বেসমেন্ট মেমব্রেন। তার মানে এটা হলো 3টা মেজর ডিফিউশন লেয়ার। তারপরে এখান থেকে আমরা কয়েকটা PIQ দেখব। প্রথমে এই কোয়েশ্চেনটা দেখো যে ডিফিউশন মেমব্রেন কনসিস্ট অফ, এখনই পড়লাম, স্কোয়ামাস এপিথেলিয়াম অফ অ্যালভেলার মেমব্রেন, এন্ডোথেলিয়াম অফ ব্লাড ভেসেল আর বেসমেন্ট মেমব্রেন ইন বিটুইন দেম। তার মানে দেখো স্কোয়ামাস এপিথেলিয়াম, এন্ডোথেলিয়াম অফ অ্যালভেলার ক্যাপিলারিজ, বেসমেন্ট সাবস্টেন্স ইন বিটুইন দেম, অল অফ দিজ। তার মানে অল অফ দিজ অ্যান্সার। क्या मजा। তারপরে এই কোয়েশ্চেনটা দেখো, given below the partial pressure of oxygen and carbon dioxide at different parts involved in diffusion in comparison to those in atmosphere। এই যে ওই ছকটা আমি বললাম, এই যে এই ছকটা বললাম যে এই ছকটা থেকে একটা জটিল কোয়েশ্চেন সিলেক্ট করে, এই যে এই ছকটা, এইটা একদম ভালোভাবে মনে রাখবে, টেকনিকটাও বলে দিলাম।
যে যখন টিস্যুর খেলা আসবে তখন কিন্তু দুটো মদ হয় 40-45। টিস্যুতে যখন CO2 বলবে তখন 45, O2 40। অ্যালভিওলাতে তো ডিরেক্ট O2 এন্টার করছে, তার মানে ওখানে নিশ্চয়ই PO2 বেশি হবে। PO2 কত? 104। PCO2 কত? 40। তাহলে এই কোয়েশ্চেনটা দেখো এবার। প্রথমে বলছে রেসপিরেটরি গ্যাস O2 CO2, অ্যাটমসফেরিক এয়ার O2 159, ঠিক আছে। এবার বলছে CO2 কত? CO2 কত দেখলাম 0.3, তার মানে 0.3 হবে এটা 0.3 কোথায় আছে? এই যে 1 আছে আর 3 আছে, তার মানে 2-4 খেলা শেষ। একটা দেখি অ্যালভিওলাই দেখব। অ্যালভিওলাইয়ে O2 দেখলাম 104, তার মানে B হবে 104 B দুটোতেই আছে, 1 আর 3 আছে, তার মানে আরেকটা দেখতে হবে। বডি ডিঅক্সিজেনেটেড ব্লাড O2 বলছে 40। এবার CO2 কত? ডিঅক্সিজেনেটেড CO2 মানে CO2 ম্যাক্সিমাম কত? 45। CO2 মানে 40-45, তাহলে ডিঅক্সিজেনেটেড বলছে, তার মানে CO2 বেশি হবে। কত হবে বেশি হয়ে? 45, তার মানে 45। C হলো 45। C45 কোথায় আছে? তার মানে এখানে এ নম্বরটা C40 বলছে, এটা বাদ চলে গেল, তার মানে 45 এটা। তার মানে এই যে 3 নম্বরটাই অ্যান্সার। এইভাবে এই কোয়েশ্চেনগুলো করতে হয়। ফাস্ট করবে, আরও কম টাইম লাগবে। এই কোয়েশ্চেনটা দেখো, দ্য প্রসেস অফ রেসপিরেশন, হাউ মেনি টাইমস দ্য প্রসেস অফ ডিফিউশন টেক্স প্লেস ইন রেসপিরেশন। তার মানে ডিফিউশন কবার হচ্ছে রেসপিরেশনে? প্রথমে এয়ারটা অ্যালভিওলাতে গেল, অ্যালভিওলার মেমব্রেনে ডিফিউজড হয়ে অক্সিজেনেটেড ব্লাড রূপে চলে যাচ্ছে, তারপরে যে টিস্যুতে ঢোকার সময় সেখানেও একটা ডিফিউশন হচ্ছে। তার মানে একটা হলো এখানে অ্যালভিওলার মেমব্রেনে, আর একটা ব্লাড অ্যান্ড টিস্যুর মধ্যে, তার মানে দুটো রেসপিরেশন হচ্ছে, দুটো ডিফিউশন হচ্ছে। তার মানে এই যে বলছে হাউ মেনি দ্য প্রসেস অফ ডিফিউশন টেক্স প্লেস ইন রেসপিরেশন, তার মানে দুটো। বুদ্ধির কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা দেখো, given below a diagram of a section of an alveolus with a pulmonary capillary, which of the following is correct statement for diffusion of gases? খুব সুন্দর করে একটা স্ট্রাকচার দিয়ে দিয়েছে, তারপরে বলছে কয়েকটা স্টেটমেন্ট কোনটা ঠিক। 1 নম্বরটা দেখো তো, ডিফিউশন অফ O2 অ্যান্ড CO2 ফ্রম A to B, তাহলে A থেকে B এর দিকে ডিফিউশন অফ O2 হচ্ছে, ঠিক। or B to A টেক্স প্লেস উইথ দ্য সেম রেট। সেম রেটে হয় কি না, তার মানে এটা ভুল, আর কিছুই দেখবো না। 2 নম্বরটা দেখো, O2 উইল ডিফিউজ ফাস্টার ফ্রম A to B, ঠিক আছে এটা, দেন CO2 ফ্রম B to A। যেহেতু এখানে O2-র পার্সিয়াল প্রেশারটা খুবই বেশি, তার মানে এখানে ডিফিউশনটা কিন্তু ফাস্টার হবে, তার মানে এটা ঠিক। আর অন্য স্টেটমেন্টগুলো দেখে নিই। অনলি O2 উইল ডিফিউজ ফ্রম A to B, নট CO2 ফ্রম B to A, একদম কানার মতো ভুল। অনলি CO2 উইল ডিফিউজ ফ্রম B to A, নট ফ্রম A to B, এগুলো হবে না, তার মানে 2 নম্বরটা অ্যান্সার। থ্যাংক ইউ, আজকে এইটুকুই।